সালামু আলাইকুম। আজকের বাংলা ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাসের টপিক হলো ধ্বনি ও বর্ণ, যা বিসিএস এর এমসিকিউ যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেই পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রতি বছরই প্রত্যেকটা বিসিএসই আমাদের এই টপিক থেকে এক বা একাধিক প্রশ্ন আমরা দেখে থাকি। শুরুতেই আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করতে চাই, কিছু ধারণা। যেমন আসলে ধ্বনিটা কি? আমাদের বইয়ের মধ্যে, ব্যাকরণ বইয়ের মধ্যে যে সংজ্ঞা দেওয়া আছে তা পুঁথিগত যে একটা সংজ্ঞা, তা হলো যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। আসলে যে কোনো আওয়াজ কি ধ্বনি হবে কিনা, যেমন আমরা যদি হাত দিয়ে এভাবে তালি দেই বা দুইটা হাতকে একসাথে ই করি, অথবা চক ডাস্টার দিয়ে টেবিলের মধ্যে আওয়াজ করি, সাউন্ড করি, তাহলে যে আওয়াজটা হয় সেটাকে কি আমরা ধ্বনি বলতে পারবো? এর উত্তর হলো যে না। ধ্বনি হতে হলে অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে সেই আওয়াজটা বের হতে হবে। এখন কথা হলো বাকযন্ত্র কি? বাকযন্ত্র আমরা জানি আমাদের ফুসফুস থেকে শুরু করে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা কথা বলে থাকি এবং বিভিন্ন ধরনের আওয়াজ বা সাউন্ড করে থাকি, সেই সকল অঙ্গ বা প্রত্যঙ্গগুলোকে আমরা সাধারণত বাকযন্ত্র বলি। যেমন হচ্ছে ফুসফুস, জিহ্বা, ওষ্ঠ বা ঠোঁট আমরা যাকে বলি, দন্ত, আহ আলজিহ্বা, বা তারপরে হচ্ছে মূর্ধা, এই জাতীয় যে জিনিসগুলো আছে, সেই প্রত্যঙ্গগুলো আছে, সেইগুলোকে আমরা বলি সাধারণত বাকযন্ত্র। মানে বাক শব্দের অর্থ হলো কথা, আর যেই যন্ত্রের মাধ্যমে আমরা কথা বলি আসলে সেটাই হচ্ছে বাকযন্ত্র। তাহলে এটা হলো ধ্বনি, এবং ধ্বনির যেই লিখিত বা সাংকেতিক চিহ্ন আছে তাকে বলতেছি আমরা বর্ণ। আমরা এখন একটা উম, শব্দ বলবো। শব্দগুলোকে আমরা একটা শব্দ লিখলাম আমরা, গোলাপ। এই গোলাপ শব্দটা থেকে আমরা কতগুলো ধ্বনি পাই। যেমন প্রথমেই গ, তারপর হলো অ, তারপরে ও, তারপরে ল, হস, তারপরে পাই আ, তারপর পাই প, হস, তারপরে হলো অ। আমরা এই শব্দটা বিশ্লেষণ করলে দেখতে পেলাম যে গ, অ, ও, ল, সরি, আমি আবার লিখছি। গোলাপ। প্রথমে গ, হস, অ, ও, ল, হস, অ, আ, ও, হস।
এখানে প্রথমে যে গয়ের পরে হচ্ছে একটা অ আছে, লুকায়িত অ, এবং তারপরে হলো ওকার, তারপর হলো ল হস। প্রত্যেকটা আমরা জানি হচ্ছে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে। এবং আমরা যদি এটা হলো, আমরা এখন যেই জিনিসটা দেখালাম এটা হলো ধ্বনি বিশ্লেষণ। এই বিশ্লেষণটাকে আমরা বলবো গোলাপের ধ্বনি বিশ্লেষণ। এরপরে আসি আমরা অক্ষর। আসলে অক্ষর জিনিসটা কি? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যা উচ্চারণ করা যায়, বা আমাদের বইয়ের মধ্যে যেমন লেখা থাকে যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা অক্ষর বলি, ইংরেজিতে যাকে বলা হয় সিলেবল। এই এই কথাটা অনেকের বুঝতে একটু সমস্যা হয়। মানে হলো এক ধাক্কায় বা এক ঠেলায় আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সহজ ভাষায়, সেটা হলো অক্ষর, বা ইংরেজিতে যেটাকে বলে সিলেবল। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, তমাল। তমাল শব্দের মধ্যে আমরা দেখি কয়টা, যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে দুটা অক্ষর আছে। একটি হলো দেখানো আছে, একটি হচ্ছে ত, এই ত, আরেকটি হলো এই মাল, এবং এই দুইটা মিলেই হচ্ছে তমাল শব্দটা হয়। কিন্তু আমরা যদি এটাকে ধ্বনি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ত টা হসন্ত হবে, কারণ এটি একটি ব্যঞ্জন ধ্বনি। তারপরে হবে অ, তারপর ম, হসন্ত, অ, যোগ আ, যোগ ল, হসন্ত, অ। এখানে দেখা গেল 1 2 3 4 5 6 7, সাতটা ধ্বনি পেলাম তমাল শব্দটার মধ্যে, কিন্তু অক্ষর পাইলাম মাত্র দুটো। তাহলে এই আমাদের অক্ষর এবং ধ্বনির মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমরা যদি এটাকে আবার, এটা হলো ধ্বনি বিশ্লেষণ, বর্ণ যদি আমরা জানতে চাই এটার মধ্যে কয়টি বর্ণ আছে, তাহলে আমরা দেখতে পাবো ত, ম, যোগ আ, যোগ ল। এই চারটি বর্ণ আছে। তাহলে ধ্বনি হলো মোট 7টি, বর্ণ হলো 4টি, এবং অক্ষর হলো দুটি। অক্ষর দুটি কি কি? অক্ষর দুটি হলো, একটি হলো ত, অন্যটি হলো মাল। এই দুটো অক্ষরের মাধ্যমে আমাদের এই শব্দটি গঠিত হয়েছে। স্বরধ্বনি। এখন হচ্ছে ধ্বনির প্রকারভেদে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ধ্বনি সাধারণত দুই ধরনের। একটি হলো স্বরধ্বনি এবং অন্যটি হলো ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে, যেমন অ, আ, ই ইত্যাদি। এখন এখানে অনেকগুলো কথা হলো যে আমাদের বইয়ের মধ্যে একটু সাধারণত একটু জটিল করে দেয়া থাকে, যা সাধারণত বোঝা যায় না। যেমন যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বর, এই শব্দটা আসলে উচ্চারণের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই শব্দের উচ্চারণটা এখানে দেখা হচ্ছে যে অনেকেই এটার উচ্চারণ করে গহব্বর, আসলে শব্দটা হবে, উচ্চারণ হবে
গহ্বর, মুখ গহ্বর মানে হচ্ছে মুখের ভিতরে যে গর্ত, যে জায়গাটুকু বিভিন্ন আমাদের যখন সাউন্ড আমরা উচ্চারণ করি ফুসফুস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সাউন্ড উচ্চারণ করার জন্য, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে যখন কোনো ধরনের যদি বাধা না পেয়ে সাউন্ড গুলো বাতাস, বায়ু মানে বাতাসটা বের হতে পারে, তখন আমরা বলি ওই সাউন্ড গুলোকে বলি স্বরধ্বনির সাউন্ড। যেমন অ, আ, ই, আমরা যখন এই শব্দগুলো এই ধ্বনিগুলো উচ্চারণ করি তখন কিন্তু কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয় না আমাদের বাকযন্ত্রগুলোর মধ্যে। পাশাপাশি আমরা যখন ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করতে যাই, যেমন ক, খ, গ, ঘ, এই শব্দ এই ধ্বনিগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের মুখ বিবর বা মুখ গহ্বর বা মুখের যেই ফাঁকা অংশ, ওইখানের যেই আমাদের অন্যান্য বাকযন্ত্রগুলো আছে সেই বিভিন্ন বাক প্রত্যঙ্গ বা ধ্বনি অঙ্গের মধ্যে বাধাপ্রাপ্ত হয়। যেমন এখানে সংজ্ঞার মধ্যে, বইয়ের সংজ্ঞার মধ্যে আমরা এইভাবে দেখতে পাই যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ। আমরা এই ধ্বনিগুলো যখন লিখেছি তখন কিন্তু আমরা নিচে হর্ষ চিহ্ন দিয়েছি ব্যঞ্জনের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা জানি এই ক যেই ধ্বনিটা আছে এটার সাথে একটি অধ্বনি আছে যেটা লুকায়িত। এই ক, হর্ষ অ সমান সমান ক, কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের হর্ষ চিহ্ন নেই। কারণ হচ্ছে এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে। আরেকটা সংজ্ঞা বলা হয় যে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। এইভাবেও এই স্বরধ্বনির সংজ্ঞা নির্ধারণ করা হয়। আবার যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। সাধারণত আমরা এই দুই ধরনের সংজ্ঞা দেখতে পারি। পরীক্ষার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। আহ তার পরবর্তীতে আমরা চলে যাই স্বরধ্বনির ক্ষেত্রে। স্বরধ্বনির ক্ষেত্রে আমরা বলেছি যে যেই ধ্বনিগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া, অথবা মুখের কোথাও কোনো মুখ বিবরের কোনো প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে যদি সেটা বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি বায়ুটা বের হয়ে যায়। আমরা এই স্বরধ্বনির প্রকারভেদের ক্ষেত্রে দেখি যে স্বরধ্বনি আসলে আহ দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটি হলো মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, আরেকটি হলো যৌগিক স্বরধ্বনি। স্বরধ্বনির এই দুইটি প্রকারভেদ আমরা দেখতে পাই। মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে আমরা সাতটি মৌলিক স্বরধ্বনি দেখি। যেমন হচ্ছে এটা উচ্চারণের স্থান অনুযায়ী আছে: ই, ই, এ, এ, আ, অ, ও, উ। এখানে আমরা এই যে এ যেই ধ্বনিটা আছে এটা কিন্তু আমরা আমাদের যেই 11টা স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণের মধ্যে আমরা এটা দেখতে পাই না। এটা আমরা শুধু উচ্চারণ যখন করি উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখা যায়, এবং যখন আমরা উচ্চারণ লিখতে যাই পরীক্ষায় বিভিন্ন শব্দের উচ্চারণ থাকে যে উচ্চারণগুলো আমাদের লিখতে হয় তখন আমরা এটা দেখতে পারি। এই জিনিসটা আবিষ্কার করেছেন এই এ যেই ধ্বনিটা আছে এই এ ধ্বনিটা আবিষ্কার করেছেন ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই। উনি জার্মানিতে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পেরেছেন যে এখানে এই এ এবং এ এর মাঝখানে এই দুইটার মাঝখানে একটি ধ্বনি আছে, সেটা হলো কি এ ধ্বনি। আমরা যদি উদাহরণ দেই তাহলে দেখতে পাবো, যেমন আমরা একে বেল বলি। উচ্চারণের ক্ষেত্রে এটা হবে, আমরা যা আছে এখানে হস, এটা হচ্ছে উচ্চারণ বেল শব্দের। কিন্তু যখন আমরা এক বলবো, এক শব্দটা কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন আমরা দেখি এখানে এই ধরনের উচ্চারণ হয় এ, এক না, এক, এক বলি না, আমরা এটাকে উচ্চারণ করি কি এক।
এই কারণে এটা অনেক সময় এভাবেও লেখা যায়, এই যে ফলা আকার দিয়ে এই এই শব্দটা হয় আমাদের উচ্চারণের ক্ষেত্রে। সুতরাং দেখা যায় যে আমাদের এই এ যেই ধ্বনিটা আছে, এই ধ্বনিটা লিখিত ক্ষেত্রে নেই কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আছে। তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি দেখেছি কয়টি? 7টি। ই, এ, এ, আ, অ, ও, ও, এই 7টি স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি। তারপরে আমরা দেখি যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে, আমি এখানে সংক্ষেপে একটা জিনিস লিখে রেখেছি যে অর্ধস্বর এবং পূর্ণস্বর, মানে অর্ধস্বর ধ্বনি এবং পূর্ণস্বর ধ্বনি দুইটা মিলে কি হয়? যৌগিক স্বরধ্বনি। অথবা পাশাপাশি দুইটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি, সন্ধিস্বর, দ্বিস্বর, যৌগিক স্বরধ্বনি, সন্ধিস্বর, দ্বিস্বর বলে। এখানে কয়েকটি টার্মিনাল, একাধিক মানে নাম এখানে ব্যবহার করা হয়েছে। যেমন সন্ধিস্বর, আবার হলো দ্বিস্বর। দ্বি মানে হচ্ছে দুই, দুইটা স্বর যদি পাশাপাশি হয় তাহলে আমরা একে দ্বিস্বর বলি। সন্ধিস্বর, আমরা জানি সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এখানে যদি দুইটি ধ্বনি একসাথে মিলন বা একসাথে যোগ হয়েছে বলে আমরা একে সন্ধিস্বর বলেছি। এবং দ্বিস্বর মানে হচ্ছে দুইটি স্বর যদি একসাথে থাকে, তাহলে একে আমরা বলি সন্ধিস্বর। আমি একটু লিখে দেখাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে আই, এটা হলো আই। এই আই শব্দটা আসলে কি? এই যে দেওয়া আছে এটা হলো দ্বিস্বর। দুইটা স্বর আছে, একটা একটা হচ্ছে স্বরে আ এবং আরেকটা হচ্ছে রস্বই। এই দুইটা, যেমন এই দুইটা শব্দ দিয়ে কি কোন ধরনের শব্দ গঠিত হয়? যেমন আমি যদি বলি ঢাকাই, ঢাকাই, তাহলে এখানে আমরা দেখতে পাই যে আই আছে। কিভাবে আছে? আমরা বিশ্লেষণ যদি করি, বর্ণ বিশ্লেষণ যদি করি, প্রথমে ঢাকাইয়ের ঢ, তারপরে হলো আ যোগ ক যোগ আ যোগ ই, রশ্মি, এই দুইটা মিলে এই যে আই, এই শব্দটা আছে। এই যে এই ধরনের যে ধ্বনিগুলো হয় পাশাপাশি, একে আমরা সন্ধিস্বরও বলি। সন্ধিস্বর কারণ হচ্ছে আমরা এই দুইটার মিলনে, অ এবং রশ্মি এই দুইটার মিলনে আমরা দেখতে পাই কি হয়েছে? আই হয়েছে। এই ধরনের আরো শব্দ আছে, যেমন হচ্ছে যদি আমরা বই বলি, বই, বইয়ের মধ্যে আমরা যদি ধ্বনিটা আলাদা করি, ধ্বনি আলাদা করলে দেখবো এখানে কি আছে? ব, হস, অ যোগ রস্বই। তাহলে আমরা এখানেও কিন্তু অ, অ পেলাম। তাহলে এখানে কি হলো? ওই, অ যোগ রস্বই, ওই। এবং এইটাও একটা দ্বিস্বর বা সন্ধিস্বর অথবা যৌগিক স্বরধ্বনি। বাংলা ব্যাকরণে এই ধরনের বা বাংলা ভাষায় এই ধরনের মোট 25টি, সর্বমোট কয়টি? 25টি যৌগিক স্বরধ্বনি, সন্ধিস্বর বা দ্বিস্বর পাওয়া যায়। এদের কোনো এককভাবে এদের প্রতীক নেই। এই শব্দগুলোর, এই যে যে এই ধ্বনি, সরি শব্দ না, এই ধ্বনিগুলোর এককভাবে কোনো প্রতীক নেই। কিন্তু আমরা দেখি যে দুইটা স্বর, যৌগিক স্বরধ্বনি না, এটাকে আমরা যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি বলি আছে, যেটা নাকি দুইটার, দুইটা এই ধরনের ধ্বনি আছে, যে এই দুইটা ধ্বনির প্রতীক আছে। যেমন একটা হলো ও, আর একটা হয়েছে ওই। একটা ওই আর একটা ও। এই যে একটা হচ্ছে ওই, আর একটা হলো ও। যেমন এখানে আমি স্পষ্টভাবে যদি আলাদাভাবে দেখাই, ওই যেই ধ্বনিটা আছে বা স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি না, এটা যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বলি আমরা এটাকে। আসলে দুইটা ধ্বনি মিলে যেহেতু হয়েছে এই যৌগিক স্বর জ্ঞাপক
বর্ণটার মধ্যে। একটা হলো স্বরেয় এবং রস্যই, এই দুইটা মিলে, এই দুইটা ধ্বনি মিলে একসাথে হয়েছে কি ওই। এবং আরেকটা হলো ও, ওটা হলো অ যোগ রস্য উ। এই দুইটা মিলে হয়েছে ওই এবং ও। এই দুইটাকে আমরা বলি হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। তারপরে অর্ধস্বর আসলে কি? অর্ধস্বর হলো পুরোপুরি উচ্চারিত হয় না যে স্বরধ্বনিগুলো, তার মধ্যে একটা হচ্ছে রস্বই, রস্য উ, এ এবং ও। এগুলো সাধারণত আমরা হ্রস্ব স্বর হিসেবেও চিনে থাকি। বাংলা স্বরধ্বনিতে দুই ধরনের স্বর আছে, আবার আমরা যদি ই করি মাত্রার মাত্রা বিবেচনায়, তা একটা হলো হ্রস্বস্বর, একটা হলো দীর্ঘস্বর। যেমন এইটারই আমরা যখন হ্রস্ব ই বলি একটাকে, আবার আরেকটা আছে কি দীর্ঘ ই, আরেকটা আছে দীর্ঘ উ, আরেকটা আছে ওই, আরেকটা হলো ও। এগুলো হচ্ছে দীর্ঘরূপ এগুলো। তারপরে হলো ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময়, আমরা আগেই বলেছি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় বা বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বা প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, হ্যাঁ, তাকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বলে। অথবা হচ্ছে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া, মানে স্বর ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন এই ক, কয়ের নিচে কিন্তু আমরা একটা হস দিয়েছি, এইটা উচ্চারণ করার জন্য ক, হস, অ। প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ আছে। ক্ষয়ের ক্ষেত্রেও ঠিক একই রূপ। আমরা যদি পুরো বর্ণটা এভাবে লিখতে চাই তাহলে, বা পুরো ধ্বনিটা এভাবে লিখতে চাইলে, এখানে আমরা দেখতে পেয়েছি যে কি ক এবং ক, হস যোগ অ, দুইটা মিলে ক। শেষে শেষে কিন্তু আমাদের একটা কি অ উচ্চারিত হইতেছে। আমরা যদি খুব মনোযোগের সাথে খেয়াল করি তাহলে দেখতে পাবো ক, খ, গ, প্রত্যেকটার সাথে এইভাবে আছে। এই ধরনের মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে মোট 30টি। তাহলে আমাদের যদি বলা হয় যে মৌলিক ধ্বনি আসলে কয়টি, মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি প্রশ্ন যদি হয় যে মৌলিক ধ্বনি কয়টি, মৌলিক ধ্বনি হবে 37টি। কিভাবে 37টি? এখানে ব্যঞ্জন ধ্বনির আছে 30টি এবং স্বর ধ্বনির জন্য মৌলিক ধ্বনি আছে, আমরা জানি স্বর, মৌলিক স্বরধ্বনি আছে 7টি। তাহলে টোটাল মিলিয়ে হবে এই 37টি আছে। তার মধ্য থেকে বিভিন্নভাবে এই ব্যঞ্জন ধ্বনির আবার বিভিন্ন 4 ভাগে একে ভাগ ভাগ করা হয়। যেমন হচ্ছে ধ্বনির কম্পন বা মাত্রা অনুযায়ী ঘোষ এবং অঘোষ ধ্বনি আছে। ধ্বনির সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী অল্প প্রাণ এবং মহাপ্রাণ হয়। তারপরে হচ্ছে আবার ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী আছে, এবং হচ্ছে ধ্বনির উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। এই 4 ধরনের আমরা দেখতে পাই যে ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ আছে। তাহলে আমাদের সাধারণত এই কোন ধ্বনিটা ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে সাধারণত। অঘোষ এবং ঘোষ কি? অঘোষ হচ্ছে কম্পন। এখানে বলা হয়েছে প্রথমে যে ধ্বনির কি কম্পন মাত্রা অনুযায়ী, মাত্রা, কম্পনের যে মাত্রা, কোন কি মাপ, কোন জিনিসটা কম্পন হয়, এখানে হচ্ছে ভোকাল কর্ড বা স্বরতন্ত্র। আমাদের আমাদের যেই বাকযন্ত্রগুলো আছে, সেই বাকযন্ত্রগুলোর মধ্যে একটি বাকযন্ত্র হলো ভোকাল কর্ড বা স্বরতন্ত্র। এই স্বরতন্ত্রের কম্পন অনুযায়ী ঘোষ বা অঘোষ ধ্বনি নির্ধারণ করা হয়। যদি স্বরতন্ত্র যদি অপেক্ষাকৃত ভাবে কম কম্পন হয়, যদি কম কম্পন হয় তাহলে আমরা তাকে অঘোষ বলি। আর যদি কম্পনের মাত্রা একটু বেশি হয় তাহলে আমরা বলি সেটাকে ঘোষধ্বনি। এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ, মানে বাতাস বের হওয়ার যে রেট বা হার, সেই অনুযায়ী আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন, আর একটা হচ্ছে মহাপ্রাণ। যদি বাতাস অপেক্ষাকৃত কম বের হয় তখন তাকে অল্প প্রাণ বলি, এবং যদি বাতাস অপেক্ষাকৃত বেশি বের হয় তখন তাকে আমরা বলি মহাপ্রাণ ধ্বনি। আমি একটি
আহ বক্স বা চার্টের মাধ্যমে জিনিসটা দেখিয়ে দেই। শুরুতেই আমি এখানে লিখব অল্প প্রাণ, সরি অল্প প্রাণ না, এটা লিখবো হচ্ছে অঘোষ। প্রথমে লিখি অঘোষ এবং হচ্ছে ঘোষ। আমরা যেই বর্ণগুলো আছে, ব্যঞ্জন যেই ধ্বনিগুলো আছে, সেই ব্যঞ্জন ধ্বনিগুলোর 25টা যে বর্গীয় ব্যঞ্জন ধ্বনি আছে বা বর্ণ আছে, সেগুলো আমরা যদি চার্ট ভালোভাবে লিখতে পারি, মাথায় যদি আমরা সেগুলো সেট করতে পারি, তাহলে যে কোনো প্রশ্নই হোক না কেন আমরা দ্রুত উত্তর করতে পারবো। ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ট, হ, ড, হ, মূর্ধন্য ণ, ত, থ, দ, হ, দন্তন্য ন, প, খ, ব, হ, ম। এইগুলোকে যদি আমরা এখন একটা স্ট্রাকচারের মাধ্যমে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো এগুলোকে বর্গীয় বর্ণ বলে। যে চারদিকেই আমরা যদি বর্গক্ষেত্র তুলনা করি, বর্গক্ষেত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো যে বর্গক্ষেত্রের মতো এই জিনিসটা আছে। কিভাবে? 1 2 3 4 5, এদিকেও 5, 1 2 3 4 5, এদিকেও 5, তাহলে পাঁচটা পাঁচটা করে দেখতে পাই। এবং প্রথম বর্গের প্রথম ধ্বনির নাম অনুযায়ী একে বর্ণ চিহ্নিত করা হচ্ছে, যেমন হচ্ছে ক বর্গীয়, একে বলা হলো কি ক বর্গীয়। দ্বিতীয় হচ্ছে চ বর্গীয়, তৃতীয় হলো ট বর্গীয়, এটা হলো ত বর্গীয়। সেটা আমি আবার একটু সুন্দর করে লিখে দিই। ত বর্গীয়, এটা হলো অবর্গীয়। আমরা যে জিনিসটা শিখতে চেয়েছি একটা সূত্রের মাধ্যমে বা সহজ একটা নিয়মে মনে রাখতে চেয়েছি, সেটা হলো এই যে এটা হলো অল্প প্রাণ, আমি সংক্ষেপে লিখছি অল্প। এটা হলো মহাপ্রাণ, এটা হলো মহা লিখলাম, প্রাণ লিখে দিই জায়গা আছে যেহেতু। এটা হলো অল্প প্রাণ, এটা হলো মহাপ্রাণ। এটা হলো নাসিক। তাহলে শুরুতে আমরা মনে রাখবো যে মানুষ সাধারণত, আমরা এটা একটা ব্যাড আহ হয়ে যায়, এক্সাম্পল হয়ে যায়, বা হচ্ছে যে খারাপ একটা উদাহরণ, তারপরও মনে রাখার জন্য দেখছি এই ঘোষটাকে যদি আমরা ঘুষ হিসেবে চিন্তা করি, তাহলে দেখব যে যখন মানুষ সাধারণত চাকরিতে প্রবেশ করে, তখন আহ শুরুতে কয়েক কয়েক বছর সে বা কয়েকদিন সে পরিস্থিতি বুঝে অবজারভেশন করে, তখন ঘুষ খায় না, এবং হচ্ছে পরবর্তীতে সে ঘুষ খাওয়া শুরু করে। তাহলে প্রথম যেই দুইটা আছে, বর্গের প্রথম যেই দুইটা বর্ণ, সেটাকে আমরা দিব কি অঘোষ। তখন সে কি চাকরিজীবী, সে একজন আছে যে সে প্রথমে ঘুষ খায় না। তাহলে অঘোষ প্রথম দুইটা বর্ণ, বর্গের প্রথম দুইটা বর্ণ হচ্ছে অঘোষ, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এবং তার পরের যেই
তিনটা বর্ণ আছে, শেষের যে তিনটা বর্ণ ওই বর্গীয় বর্ণের, সেটা হচ্ছে কি ঘোষ বর্ণ। আহ ঘ, ঘ, উ, বর্গীয় জ, ঝ, ইয়, ড, ঢ মূর্ধন্য, দ, ধ দন্তন্য, ব, ভ, ম। তার মধ্যে যে প্রথম আছে, প্রথম ঘোষের যে প্রথম সিরিয়ালের যেটা আছে কলামের মধ্যে, সেই প্রত্যেকটাই হচ্ছে অল্পপ্রাণ। চতুর্থ যেই কলাম আছে বা ঘোষের দ্বিতীয় যেই কলাম আছে সেটা হচ্ছে মহাপ্রাণ, এবং শেষের যেই কলামটা আছে সেটা হচ্ছে নাসিক্য। নাসিক্য মানে হচ্ছে উচ্চারণে যেই ধ্বনি উচ্চারণের সময় নাক দিয়ে মানে নাসারন্ধ্র দিয়ে আমাদের বাতাস বা বায়ু বের হয় তাকে আমরা বলি হচ্ছে নাসিক্য। উ, ইয়, ন, ন এবং ম, এই পাঁচটি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। আমরা 50তম বিসিএস এ একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো আমাদের এই জিনিসগুলো এখানে মোটামুটি ক্লিয়ার হলো যে অঘোষ ধ্বনি কি, ঘোষ ধ্বনি কি, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ কি। গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন, আমরা আগে এই জিনিসগুলো কেউই হয়তোবা খেয়াল করিনি। আমার যতটুকু ধারণা যে আমরা একটা ধ্বনি বা বর্ণ লিখলাম, লেখার পরে যেমন 50তম বিসিএস এ যেটা এসেছে তা হলো এই রশ্মি, রশ্মির মাত্রার উপরের যে চিহ্নটা আছে, ঢেউ খেলানো যে চিহ্নটা, এই চিহ্ন, এই চিহ্নটা, এই চিহ্নটার নাম কি? এই আমরা অপশনে দেখেছি যে ওখানে ছিল চৈতন, আকরি, পাগরি, এই অপশনগুলো ছিল। আসলে এগুলো আমাদের কাছে একেবারেই নতুন হওয়ার কারণে আসলে কেউই সঠিকভাবে এই জিনিসটা উত্তর করতে পারে নাই। তো আমি চৈতন জিনিসটা আসলে কি, চৈতন মানে হচ্ছে বর্ণের মাথার উপরে, যে কোনো বর্ণের মানে হচ্ছে মাথার উপরের মাত্রা বা বিশেষ রেখা ব্যবহৃত হয়। মাত্রার উপরে যে একটা বিশেষ রেখা, এই যে মাত্রার উপরে যে একটা বিশেষ রেখা, এই বিশেষ রেখাকে বলা হয়েছে এখানে চৈতন। আমরা দেখতে পাই কয়টা বর্ণের মধ্যে চৈতন আছে। রস্যইর মধ্যে আছে চৈতন, এখানে দীর্ঘ ইর মধ্যে চৈতন আছে, হ্রস্ব উর মধ্যে চৈতন আছে, দীর্ঘ উর মধ্যে চৈতন আছে, ওই এর মধ্যে এই অংশটুকু হলো চৈতন, টয়ের এই অংশটুকু হলো চৈতন, এবং ঠয়ের এই অংশটুকুকে আমরা কি বলি, চৈতন। এটাকে টিকি বলে। অন্যান্য এই টিকি, চৈতন, টিকিটা আঞ্চলিক নাম, কিন্তু প্রমিত নাম যেটা সেটা হচ্ছে চৈতন। আহ আমরা তারপরে দেখবো হচ্ছে আকৃতি। এই আকৃতি জিনিসটা কি, বর্ণের আকৃতিতে বিশেষ কোনো একটি হুক বা বাঁকানো রেখাকে আকৃতি বলে। যেমন এই যে ক, যে জিনিসটা আছে, এখন কথা হলো যে চৈতন চলে আসছে, তাহলে পরবর্তীতে আর কি আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে, বিসিএস প্রিলিমিনারি, যেমন তার মধ্যে একটা আছে আকৃতি, এই জিনিসটাকে বলা হয় আকৃতি। ক এর সাথে এই যে হুকের মতো যেটা আছে এটাকে বলা হয় আকৃতি। এই ফ এর সাথে এটাও আকৃতি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষীয়র সাথে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি বলি, ধয়ের যে হুকের মতো যে বাঁকানো বর্ণ বা ধ্বনির মধ্যে হুকের মধ্যে বাঁকানোর মতো যে জিনিসগুলো আছে সেটাকে আমরা বলি আকৃতি। তার মধ্যে আবার দেখা গেছে যে পরবর্তীতে জোর আকৃতি একটা জিনিস আছে। জোর আকৃতি জিনিসটা কি, যে বর্ণের যদি এই হুকটা যদি একাধিক হয়, জোড়া থাকে, একাধিক অথবা জোড়া থাকে, এখানে বলছি যে একটি হুক, একটি হুক থাকলে একটি হবে, এবং যদি একাধিক থাকে বা দুইটা থাকে, জোর থাকে, তখন আমরা তাকে বলবো কি, জোর আকৃতি। জোড়া মানে হচ্ছে পেয়ার থাকে যেটা। ইও, ইওর মধ্যে এই জিনিসটাকে হলো জোর আকৃতি। ইও চ, এটা আমরা জানি কি, ইও চ দিলে আমরা এই ইও চ হয়। অঞ্চল লিখতে গেলে, কাঞ্চন লিখতে গেলে আমাদের এই বর্ণটা ব্যবহার ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে ইয় ছ, এটা হলো ইয় ছ, লাঞ্ছনা যদি আমরা বলে লিখতে চাই তখন আমাদের এই বর্ণটা ব্যবহার করতে হয়। এখানে এইটা হলো জোড়াক্রি। স্ন, মূর্ধন্যাস্য যোগ মূর্ধন্য, এটা হচ্ছে স্ন। আমাদের এইটা হলো জোড়াক্রি, এবং হচ্ছে এটা হলো ইয় যোগ বর্গীয় জ, ইয় যোগ বর্গীয় জ। এখানে এইটা হলো জোড়াক্রি। এই জোড়াক্রিটা সাইডেও থাকতে পারে, ডান পাশেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, আবার হচ্ছে কি আহ দুই জায়গায় থাকতে পারে। এখন আহ আমরা এই ব্যঞ্জনগুলো, যুক্ত ব্যঞ্জন, এটা সাধারণত যুক্ত ব্যঞ্জনের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এটা এই ইও কিন্তু আবার যুক্ত ব্যঞ্জন না, বেশিরভাগ ক্ষেত্রেই যুক্ত ব্যঞ্জন দেখতে পাই। ইওটা হলো একটা সিঙ্গেল বা হচ্ছে কি একক একটা ধ্বনি বা বর্ণ।
পাগড়ি, পাগড়ি তো মানুষ সাধারণত মাথায় পরে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। পাগড়ি মাথায় থাকে এবং এটা মাথার মধ্যেই থাকবে। বর্ণের উপরিভাগে পাগড়ির মতো পেঁচানো আকৃতির এটাকে বলা হয় হচ্ছে কি পাগড়ি। ওর মধ্যে আমরা যে পেঁচানো যে জিনিসটা দেখতে পাই এটাকে বলা হয় পাগড়ি। ওর এই উপরের পেঁচানোর অংশ। তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্ন কি হতে পারে যে পাগড়ি যদি বলে যে এই ও ও ধ্বনি বা ও বর্ণের মাথায় বা উপরিভাগে পেঁচানো আকৃতির অংশকে কি বলে, তখন হয়তো বা একাধিক অপশন থাকবে। যেমন পাগড়ি, ঘাই, আকরি, জোড়াকরি, চৈতন, এমন ভাবে চারটা অপশন থাকবে। সেই চারটা অপশন থাকলে আমাদেরকে দিতে হবে, চুজ করতে হবে পাগড়ি। এবং হচ্ছে আরেকটা শব্দ হলো আছে হচ্ছে গাই। গাইটা কি? যে বর্ণে একটি মাত্র বিশেষ স্ট্রোক বা বাঁক দিয়ে শেষ হয়, বা এবং যার গঠন স্বতন্ত্র, এটা আলাদাভাবে হয়। যেমন আমরা যখন লিখি এইভাবে, এটা এখানে এইটা হচ্ছে গাই। এই গাই বলা হয়। এবং হৃদয় যখন আমরা করতে যাই তখন আমাদের এই গাইটা ব্যবহার করতে হয়। তাহলে আমাদের যে চিহ্নগুলো, এটা একেবারেই আমাদের অপরিচিত একটি জিনিস ছিল যে চৈতন কি, আকরি কি, জোর আকরি কি, পাগড়ি কি, বা ঘাই জিনিসগুলো কি। আমরা খুব সহজেই এই জিনিসগুলো মনে রাখতে পারবো। তাহলে আমরা যদি একটু আবার দেখি যে আহ চৈতন কয়টা বর্ণের মধ্যে আছে, পাই রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, ওই, ট এবং ঠ, এই কয়টার মধ্যে আমরা চৈতন চিহ্নটার দেখা পাই। এবং হচ্ছে আকৃতির দেখা পাই হচ্ছে আকৃতি। এইভাবে আরো একাধিক আছে, ক, খ, হ্যাঁ, ক্ষীয়, ধ, এটা বয়স শূন্য, রয়ের সুকার দিচ্ছে, এই রস্যকার দিচ্ছে, মানে একাধিক আরো থাকতে পারে। এটা এই ধরনের, এগুলোকে বলবো আমরা হচ্ছে আকৃতি। এবং জোড়াকৃর ক্ষেত্রে ডাবল থাকবে, সেই হুক বা বাঁকানো যে অংশটা সেটা ডাবল থাকবে। পাগড়ির ক্ষেত্রে একটাই, আমাদের উপরে মাথার মধ্যে যে পাগড়ির মতো থাকে যে পেঁচানো অংশটা সেটাকে। এবং ঘাই যে জিনিসটা আছে এটা একেবারেই স্বতন্ত্র একটি চিহ্ন। এবং বাঁকা যে জিনিসটা বা একটু নিচের দিকে এইভাবে থাকে, এটাকে আমরা ঘাই বলি। বর্ণ, বর্ণ তো আমরা শুরুতে আমরা খেয়াল করেছি যে স্বরবর্ণ জিনিসটা কি। স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির যে প্রতীক, স্বরধ্বনি লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে, সেটাই হলো স্বরধ্বনি লেখার ক্ষেত্রে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্বরবর্ণ। আমরা সর্বমোট 11টি স্বরবর্ণ পাই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার চিহ্ন আছে টোটাল 10টা। কার চিহ্ন আছে টোটাল 10টা, কিন্তু শুরুতেই যে স্বরেয় আছে সেই স্বরেয়র কোনো কার চিহ্ন নাই, এই জন্য একে বলা হয় লিন। লিন বর্ণ বলা হয়। লিন বাংলা স্বরধ্বনিতে একটি বর্ণ আছে, বা বাংলা বর্ণমালায় লিন বর্ণ বলা হয় এই অকে। হ্যাঁ, আর প্রত্যেকটা বর্ণেরই আছে, যেমন হচ্ছে আতে আকার, আমরা জানি এটা স্বাভাবিকই। আকার, রস্বইতে রসিকার, এই এগুলো হচ্ছে কার ধ্বনি। তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপ আছে বা প্রতীক আছে, সাংকেতিক বা চিহ্ন যেটা আছে সেটাকে বলি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। 39টি আছে ব্যঞ্জন বর্ণ। তার মধ্যে আবার কিছু আছে অনুবর্ণ। অনুবর্ণ কি? অনুবর্ণের মধ্যে আছে আহ যেমন আমরা ওখানে বলেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলেছি, এখানে ফলা আছে। ফলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা। রেফ, রেফ হলো এই চিহ্নটাকে রেফ বলি। এই চিহ্নটা বয়সের ক্ষেত্রে এটা হয়। এবং হচ্ছে বর্ণ সংক্ষেপ, কোন বর্ণ যখন আমরা লিখতে যাই তখন তার সংক্ষেপ রূপ আছে, তাকে আমরা বলি বর্ণ সংক্ষেপ করে লিখতে হয় আমাদের। যুক্ত বর্ণ লিখতে, বর্ণ সংক্ষেপটা হচ্ছে যখন আমরা যুক্ত বর্ণ লিখতে যাই সেই বর্ণকে সংক্ষেপ করা হলে তাকে বর্ণ সংক্ষেপ বলে। যেমন হচ্ছে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ যোগ ম, এই অংশটা যে আছে এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আমরা যখন গ্রীষ্ম লিখতে যাই, গ্রীষ্ম উচ্চারণ কিন্তু গ্রীষ্ম না, হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গ্রীষ্ম, হ্যাঁ, উচ্চারণ। এই গ্রীষ্মের মধ্যে আমরা এই বর্ণ সংক্ষেপ দেখতে পাই। এই ধরনের আরো অনেক বর্ণ আছে যেগুলো দেখতে পাই। যেমন হচ্ছে স্নান, ম্লানই লিখলাম, এই ম্লান, ম, ম যেহেতু হয়ে গেল ম্লান লিখলাম। এখানে এই যে মর যে সংক্ষিপ্ত রূপটা আছে এটাকে এইভাবে দেখানো হয়, এই ম্লান। এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, এখানে একাধিক যুক্ত বর্ণ ছিল। যেমন হচ্ছে আমরা যদি প্রথম দেখি ক্ষীয় যেই
বর্ণটা আছে, এটা একটা যুক্ত বর্ণ। এটার ক্ষেত্রে ক, হস, মূর্ধন্য ষ, এটা হচ্ছে ক্ষীয় লিখতে গেলে লেখা হয়, কিন্তু এটা সাধারণত অস্বচ্ছ ভাবে দেখা যায়। আমি দেখছি যুক্ত বর্ণের ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে স্বচ্ছ, একটা হচ্ছে অস্বচ্ছ। এটা হলো অস্বচ্ছ। সাধারণত এখানে এই ক্ষীয়র মধ্যে ক এবং মূর্ধন্য ষ দুইটার অস্তিত্ব দেখা যাচ্ছে না, এই কারণে এটাকে অস্বচ্ছ বলা আছে। কিন্তু কিছু কিছু আছে যেটা দেখা যায়, যেমন এই ম্লানটা যেটা লিখলাম যুক্ত বর্ণ, এখানে ম এবং ল আছে, এটা খুব সহজেই অনুমান করা যাইতেছে। ম এবং ল, ম যোগ ল। এটা হচ্ছে স্বচ্ছ এবং এটা হলো অস্বচ্ছ যুক্ত বর্ণ। এবং যুক্ত বর্ণ একাধিক হতে পারে। যুক্ত বর্ণগুলো আমাদের পরীক্ষায় এসেছে বহুবার। টোটাল তাহলে আমাদের বর্ণমালার মধ্যে বর্ণমালায় টোটাল বর্ণ আছে আমরা জানি 50টি। তার মধ্যে টোটাল বর্ণমালায় টোটাল বর্ণমালাটা আসলে কি? একাধিক মালা হতে হলে আমরা জানি যে ফুল দিয়ে যে মালা বানাই, একটা ফুলে তো আমাদের মালা হয় না, অনেকগুলো ফুল দরকার হয়। তেমনি বর্ণের যেই মালা, বাংলা প্রত্যেকটা ভাষারই বর্ণমালা আছে। যেমন বাংলার যে বর্ণগুলো দিয়ে আমরা ভাষায় ব্যবহার করে থাকি, লিখে থাকি, সেইগুলো মিলিয়ে হচ্ছে আমাদের বাংলা বর্ণমালা। এটার মধ্যে 50টি আছে বর্ণমালায় বর্ণ। তার মধ্যে 39টি বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং 11টি হচ্ছে স্বরবর্ণ। এই টোটাল মিলিয়ে হচ্ছে মোট 50টি বর্ণের আমরা দেখা পাই। এখন হলো মাত্রা। মাত্রাটা হচ্ছে, মাত্রা আমরা জানি বর্ণের উপরে সরল আকৃতির যেই রেখা থাকে সেই রেখাকে আমরা মাত্রা বলি। বর্ণের উপরে সরল আকৃতির যে রেখা, সেই রেখাকে আমরা মাত্রা বলি। যেমন প্রত্যেকটা সবগুলোর মধ্যে থাকে না, যেমন স্বরে অ, এটা হলো পূর্ণমাত্রার বর্ণ। এমন মাত্রাহীন, মাত্রা অনুযায়ী বর্ণগুলোকে বর্ণগুলোকে আমার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মাত্রাহীন, আরেকটি হচ্ছে অর্ধমাত্রা, এবং আরেকটি হলো পূর্ণমাত্রা। তাহলে অর্ধমাত্রার আমরা পাই হচ্ছে, প্রথমে দেখি মাত্রাহীন। মাত্রাহীন আছে হচ্ছে 10টি। তার মধ্যে স্বরধ্বনির মধ্যে বা স্বরবর্ণমালার মধ্যে আছে হচ্ছে এ, ওই, ও, ও। এই চারটি হচ্ছে স্বরবর্ণমালা। এটা হচ্ছে স্বরের ক্ষেত্রে স্বরবর্ণের। এবং এই বাকি যে চারটা আছে, এই 10টি হবে। তাহলে এখানে আরো 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 আছে। উম একটা হলো খণ্ডত্র, একটি হলো অনিস্বর, একটি হলো বিসর্গ এবং চন্দ্রবিন্দু। ব্যঞ্জন বর্ণের মধ্যে আরো দুটা আছে। সেই দুটার হলো, একটা হলো উ, একটা হলো উ, আর একটা হলো ইয়। এই দুইটা এখানে লেখা হয় নাই স্লাইডে। তার মধ্যে খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এটিকে আবার পরাশ্রয়ী বর্ণ বলা হয়। এই পরাশ্রয়ী বর্ণ এবং হচ্ছে উ এবং ইয়, এই হলো টোটাল 10টা। এটি হলো ব্যঞ্জনের ব্যঞ্জনের ক্ষেত্রে হচ্ছে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে হলো এই 6টি। এবং অর্ধমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই 8টি টোটাল ধ্বনি আছে অর্ধমাত্রার। এটা হলো একমাত্র স্বরবর্ণের মধ্যে একমাত্র রি, যে রি বর্ণটা আছে সেই রিটা হলো অর্ধমাত্রার। এবং বাকি সাতটা আমরা দেখতে পাই হচ্ছে ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণের বাকি সাতটা, যেমন খ, গ, মূর্ধন্য থ, থ, ধ, প এবং তালব্য শ। এই কয়েকটা হলো ব্যঞ্জন বর্ণের। এবং পূর্ণমাত্রার বাকি যেগুলো আছে সবগুলো হলো কি পূর্ণমাত্রার টোটাল আছে 32টি। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।
রেকর্ড ছিল এটা না? হ্যাঁ, স্টুডেন্ট নাই।